গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব রবিবাসরীয় পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গত সন্ধ্যাতেও আলোচনা হচ্ছিল যে কিভাবে কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা কতটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি, কতটা ক্ষয় ক্ষতির পরিস্থিতি এবং প্রাণহানির আশঙ্কা কতটা প্রবল হচ্ছে। আর এই দেখুন, এটা তো মুখের কথা নয়, কাল কি হবে সেটা বলে ফেলা সত্যি যে কারোর পক্ষে সম্ভব নয়। এবং পিনপয়েন্ট প্রেডিকশন করতে পারাটাও যেমন চর্চা তেমন অভিজ্ঞতা এবং তার পাশাপাশি অধ্যাবসায়, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে থাকে। তাই গতকাল সন্ধ্যের পর আজকের সকাল রবিবাসরীয় এই দুপুরে যার সঙ্গে এই পর্ব, তার পিনপয়েন্ট প্রেডিকশন নিয়ে দ্বিতীয় কোনো বা বিকল্প কোনো পথ বা কথা হবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, নক্ষত্র চর্চা, পিনপয়েন্ট প্রেডিকশন, ক্যারিয়ার কাউন্সেলিং, তার ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় লাখ লাখ মানুষের ছক দেখা বা তাদেরকে সঠিক পথে পরিচালিত করবার জন্য কাণ্ডারি হিসেবে এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা স্টুডিও থেকে সরাসরি আজ আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে স্বাগত জানাবো। কালকেই দেখো অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আগামী ৩৭ দিন সময়টা কিন্তু খুব উদ্বেগজনক। শুধু একটা বিমান দুর্ঘটনা নয়, এরপর পরপর দুর্ঘটনা চলতে থাকবে। দেখো, আজকে সকালেই খবর যে কেদারনাথে সম্ভবত হেলিকপ্টারে মর্মান্তিক ৭ জন মারা গিয়েছে, তীর্থযাত্রী। তো এটা খুবই শোকের সংবাদ। কিন্তু এই ঘটনাগুলো, যে মঙ্গল কেতুর সংযোগটা হয়েছে না সিংহ রাশির উপরে, এই ৩৬ দিন আরও আছে। এই ৩৬ দিনের মধ্যে ইসরায়েল ইরানের যুদ্ধ মারাত্মক পর্যায়ে যাবে, আবার অনেক ধরনের দুর্ঘটনা, অগ্নিসংযোগ, ভূমিকম্প, এই জিনিসগুলো কিন্তু এই ৩৭ দিন আমাদের খুব ৩৬ দিন আমাদের খুব বিপজ্জনক টাইম। যাই হোক, আজকে যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে অম্বুবাচী। কথায় আছে ৭ই আষাঢ় অম্বুবাচী, তার নেইকো পাঁজি পুঁথি। অর্থাৎ প্রত্যেক বছরের বাংলা মাসের ৭ তারিখে আষাঢ়ে বাংলা পঞ্জিকা অনুযায়ী ৭ই আষাঢ় অর্থাৎ আষাঢ় মাসের ৭ তারিখে অম্বুবাচী শুরু হয়। এবছরও অম্বুবাচী ২২শে জুন ২০২৫ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অম্বুবাচীটা শুরু হচ্ছে সকালবেলা ৬:১০ এবং এই অম্বুবাচীটা শেষ হবে ২৫শে জুন ২০২৫ অর্থাৎ ২৫ তারিখে অম্বুবাচীটা শেষ হবে সকাল ৮:১০। এখন এই অম্বুবাচী এই দিনকে মনে করা হয় ধরিত্রী রজস্বলা হয়। ভগবতী বলুন, নারায়ণ বলুন, ব্রহ্ম বলুন, ঈশ্বরের সকলেরই একই রূপ। এবং এই যে কি বলে ৭ই আষাঢ় অম্বুবাচী অর্থাৎ রবি যেদিন আষাঢ় মাসে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই দিন অম্বুবাচীর তৈরি তিথি তো শুরু হয়। অম্বুবাচীর মেলাটা মূলত কিন্তু কামাখ্যায় হয়, হ্যাঁ, কামাখ্যা মন্দিরে, গৌহাটির কামাখ্যা মন্দিরে। কেননা যখন পৃথিবীর রাজা প্রজাপতির মানসপুত্র দক্ষের কন্যা সতী যখন শিবকে বিয়ে করে, দক্ষ খুব রেগে যায়। কারণ শিব হচ্ছে বাকছাল পড়ে থাকে, শ্মশানে ছাই মেখে থাকে, গলায় রুদ্রাক্ষের মালা, সাপ তার সঙ্গী, তার সঙ্গে কিম্ভূত কিমাকার, তার সব আজব তার সঙ্গীরা। তো সেটা দক্ষ মেনে নিতে পারেনি। শিবকে উচিত শিক্ষা দিতে দক্ষ প্রজাপতি এক বিরাট যজ্ঞের আয়োজন করে, যেখানে সব দেবতাদের আমন্ত্রণ করলেও শিবকে আমন্ত্রণ করেননি। কিন্তু সতী এই নিমন্ত্রণ না পেলেও বাপের বাড়ি থেকে তিনি জোর করে সেই যজ্ঞে যান এবং দক্ষ প্রচুর শিবের নিন্দা করেন এবং সেই শিব নিন্দা সহ্য না করতে পারে দক্ষ মা সতী তিনি যোগ বলে সেখানে আত্মাহুতি দেন। এবং পরবর্তীকালে আমরা জানি এই পৌরাণিক গল্পে যে ভগবান শিব তার চুলের জটা থেকে বীরভদ্রের তৈরি করেছিলেন, বীরভদ্র নামক এক প্রবল পুরুষের তৈরি করেছিলেন, যিনি এক কোপে দক্ষের মাথা উড়িয়ে দিয়েছিলেন, দক্ষকে বধ করেছিলেন। পরবর্তীকালে ছাগমুণ্ড সেখানে দেয়া হয়েছিল দক্ষের মাথায়। তো যাই হোক, এগুলো পৌরাণিক উপাখ্যান। তো এই যে সতী দেহত্যাগ করার পরে ভগবান শিব যখন পাগল হয়ে গেলেন,
নটরাজ রূপ ধারণ করে তিনি যখন সতীর দেহকে নিয়ে নৃত্য করতে লাগলেন স্বর্গমর্ত পাতাল, তখন সব কিছু প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে। তো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে ভগবান মা সতীর দেহকে 51টা খণ্ডে কেটেছিল। এই 51টা খণ্ড যে যে জায়গায় পড়েছিল সেগুলো হচ্ছে শক্তিপীঠ। এই শক্তিপীঠের মধ্যে যেটা 1 নম্বর পীঠ সেটা হচ্ছে কি বলে হিঙ্গুলাজ বা হিংলাজ, মরুতীর্থ হিংলাজ। মায়ের ব্রহ্মরন্ধ্র এখানে পড়েছিল। কবে যে বালুচিস্তান স্বাধীন হবে আমরা হিন্দুরা সেই আশায় রয়েছি। কবে মা মরুতীর্থ হিংলাজ, কবে মা ইয়ের কাছে যেতে পারবো, হিঙ্গুলায় যেতে পারবো, মায়ের কাছে যেতে পারবো। তো ব্রহ্মরন্ধ্র পড়েছিল হচ্ছে 1 নম্বর তীর্থক্ষেত্র হচ্ছে সেটা হচ্ছে হিংলাজ। আর মায়ের যে যোনি দেশ গোপনাঙ্গ সেটা যেখানে পতিত হয়েছিল সেটা হচ্ছে নীল পর্বতে বা কামাখ্যা যেখানে পরিচিত। সেজন্য এই অম্বুবাচীর আগে এই কামাখ্যা মন্দিরে যে যোনিপীঠ রয়েছে সেখানে একটা সাদা কাপড় দিয়ে দেওয়া হয়, দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয়। এবং অম্বুবাচীর পরে যখন মন্দিরটা খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড়ের মধ্যে রক্তের দাগ লেগে। এটা এখনো চলছে, অলৌকিক কাণ্ড, এটা এখনো পর্যন্ত হয়। তো সেই জন্য যতগুলো শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠে এই অম্বুবাচীতে মন্দির বন্ধ রাখা হয় বা মায়ের মুখকে ঢেকে রাখা হয়। যতগুলো যে কালী, সেই তারা, সেই রাধা, সেই লক্ষ্মী, সব স্ত্রী দেবতাগুলোকে এই জন্য অম্বুবাচীতে লাল কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে। এখন অনেকে প্রশ্ন করবে, স্যার তারাপীঠে তো মা তারাকে লাল কাপড়ের মুখ দিয়ে ঢাকা হয় না, বা দক্ষিণেশ্বরেও তো ঢাকা হয় না, কয়েকটা জায়গায় ঢাকা হয় না, এর কারণটা কি? এর কারণ আসবো, কিন্তু বাড়ির ঠাকুরগুলোকে ঢাকতে হবে। কিন্তু তারাপীঠ দক্ষিণেশ্বরে কেন ঠাকুরগুলোকে ঢাকা হয় না তার কারণ আসবো, কিন্তু কারণ আসবে একটা ফোন নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি করিমপুর থেকে বলছি, তাপসী বিশ্বাস। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই। কোথা থেকে বলছো? করিমপুর থেকে স্যার। নমস্কার স্যার। করিমপুর, করিমপুর মানে ওই নদিয়া করিমপুর? নদিয়া করিমপুর। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ 9/9/1991। 9/9/1991। সময় বলো। সময় সকাল 7:30। সকাল 7:30। কোথায় জন্মস্থান? করিমপুর। করিমপুরে জন্ম। রাশি লগ্ন এগুলো জানো? রাশি জানি, কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, সোমবার, কন্যা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ, কি বলে, এটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। আচ্ছা, লগ্নে মঙ্গল এবং চন্দ্র রয়েছে। দ্বিতীয় লগ্নচন্দ্র 1, লগন চাঁদা এটাকে বলা হয়। লগন চাঁদা কিন্তু ভালো না। লগ্ন এবং চন্দ্র 1 থাকলে জীবনে যে সম্মান দরকার, যে যোগ্যতা দরকার, যে উন্নতি দরকার সেগুলো তত পরিমাণে আসতে চায় না। চতুর্থে রাহু। তো বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, পড়াশোনাও অনেক দূর রয়েছে। হ্যাঁ। চাকরি বাকরি ভালো পাচ্ছ না, এই তো সমস্যা। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এইটাই জানতে চাইছো? হ্যাঁ, এটাই জানতে চাই। প্রাইভেট, তোমার দেখো পড়াশোনা অনেক হবে কিন্তু প্রাইভেট সেক্টরে চাকরি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকুন। আর এরপরেও যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, যারা চেম্বার অবধি আসতে পারবেন না বলে মনে করছেন বা কোনো সমস্যা রয়েছে, 8584038638 হচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার, 8584038638। আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038631। 22শে অগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে, তার আগে আপনারা প্রত্যেকটা চেম্বারে দাদাকে পেয়ে যাবেন। সেই চেম্বারে আপনাদেরকে ভিজিট করবার জন্য বা বুকিং নেওয়ার জন্য ফোন নাম্বার আমি বলে দিলাম, একটু বলে দিই। মেদিনীপুরে 17 তারিখ চেম্বার রয়েছে, 17 জুন মেদিনীপুরে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার রয়েছে 19শে জুন, গৌহাটিতে চেম্বার রয়েছে 21শে জুন, বর্ধমানে চেম্বার থাকছে 23শে জুন, শিলিগুড়িতে 25 তারিখ জুন মাসের, কৃষ্ণনগরে চেম্বার থাকছে 28 তারিখ, হলদিয়ায় 2রা জুলাই, আগরতলায় 4ঠা জুলাই, দিল্লিতে 6ই জুলাই, ব্যাঙ্গালোরে 7ই জুলাই চেম্বার থাকছে, কোচবিহারে 8ই জুলাই, শিলচরে 10ই জুলাই, মালদায় 12ই জুলাই, পুরুলিয়ায় 14ই জুলাই। অগস্টের 22 তারিখ কৌশিকী অমাবস্যা রয়েছে। জাগ্রত অমাবস্যা সম্পর্কে, কৌশিকী অমাবস্যা সম্পর্কে তো নতুন করে কিছু বলবার নেই। দুর্গাপুরের চেম্বার 9748749041, বারাসাতের চেম্বার, বর্ধমানের চেম্বারের জন্য 8584038640, আর কলকাতার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট 9007935831। যেটাকে নিয়ে বলছিলাম, তারাপীঠ এবং দক্ষিণেশ্বর এগুলোতে মন্দিরে মুখ ঢাকা থাকে না কেন? মূর্তির মুখ ঢাকা থাকে না কেন, বা মন্দিরে পুজো বন্ধ থাকে না কেন? তারাপীঠ কিন্তু শক্তিপীঠ নয়। হ্যাঁ, তারাপীঠে কোনো দেবীর অঙ্গ পতিত হয়নি।
এখানে ঋষি বশিষ্ঠ তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, তেমনি তারাপীঠে বামাখ্যাপা বামদেব তিনিও তপস্যা করে এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য এটা হচ্ছে তন্ত্রপীঠ। দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি পঞ্চমুণ্ডের আসনে বসে দীর্ঘদিন ধরে তন্ত্রের সাধনা করেছিলেন, সেই জন্য দক্ষিণেশ্বর হচ্ছে কিন্তু শক্তিপীঠ, তন্ত্রপীঠ, সাধনপীঠ যেটাকে বলা যায়। তো তন্ত্রপীঠ এবং সাধন পীঠগুলোর নিয়ম হচ্ছে যে এখানে একদিনের জন্য পুজো বন্ধ রাখা যাবে না। এবং আমাদের তন্ত্রে যারা তন্ত্রমতে দীক্ষিত, যেমন আমি তন্ত্রমতে দীক্ষিত, তো আমাদের যখন তন্ত্রের দীক্ষা হয়েছিল আমাদের গুরুদেব বলে দিয়েছিলেন, দেখো তন্ত্রে দীক্ষা বলে বাবা মা মারা গেলেও তোমার কিন্তু শক্তি পুজো বন্ধ থাকবে না, সাধনায় কোনো ব্যাঘাত না। তন্ত্রে তুমি অসৌযন্ত্র বলে কিছু নেই। তন্ত্রে মনে করে আত্মা অবিনশ্বর, তার একবার তার মৃত্যু নেই, তার জন্ম পুনর্জন্ম বারবার হয়। এবং শক্তি তন্ত্রের নিয়ম হচ্ছে যে তন্ত্রের যে দেবীগুলো রয়েছে, কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এই যে তন্ত্রের যে দশমহাবিদ্যা রয়েছে, এদের পুজো কখনো থামে না। আচ্ছা, এদের পুজো সবসময় চলতেই থাকে, মানে করতে একদিনের জন্য বন্ধ করা যাবে। সেই জন্য যেহেতু তারাপীঠ শক্তিপীঠ নয়, এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, এটা সাধনপীঠ, এটা তন্ত্রপীঠ। দক্ষিণেশ্বরও তাই। এই সাধনপীঠ বা তন্ত্রপীঠে পুজো বন্ধ থাকে না। এ ব্যতীত যে সমস্ত নর্মাল মন্দির রয়েছে বা বাড়ির ঠাকুরগুলো রয়েছে, তাদেরকে কিন্তু মুখ কিন্তু লাল কাপড় দিয়ে, স্ত্রী দেবতাগুলো, সব দেবতাকে নয়, অম্বুবাচীতে স্ত্রী দেবতাগুলোকে কি করতে হয় আমি বাড়িতে দেখেছি। আমার ঠাকুমার থেকে আমি দেখে আসছি, ঠাকুমা দিদিমার আমল থেকে। আমার দাদু খুব বড় পণ্ডিত ছিলেন, সংস্কৃতের খুব বড় প্রফেসর ছিলেন, বহু বই আছে, আমার দাদুর বই দেখে বহু লোক সংস্কৃত শিখেছে। আমার বাবাও খুব বড় পুরোহিত ছিলেন, বড় তান্ত্রিক ছিলেন। তো আমাদের বংশের মধ্যে এই যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসে। আমার ছেলেও পরবর্তীকালে এখন দেখছি খুব স্পিরিচুয়াল। হ্যাঁ, তো যাই হোক, যেটাকে নিয়ে বলছি, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়ির মূর্তিগুলোকে তাহলে লাল কাপড় দিয়ে অম্বুবাচীর সময় স্ত্রী মূর্তিগুলোকে ঢেকে দেওয়া হতো, এবং তার মধ্যে কামিয়া সিঁদুর, মেটে সিঁদুর ছেটানো হতো। হ্যাঁ, এবং দেখতাম যেমন অম্বুবাচীর একটা খুব ভালো উপাচার বলি আপনাদের, আমাদের বাড়িতে যেটা হয় সেটাই বলছি। এই উপাচারটা অম্বুবাচীতে করলে জীবনে প্রচুর উন্নতি হয়। আটা দিয়ে একটা প্রদীপ করবেন অম্বুবাচীতে, যদি অম্বুবাচী 3 দিন পারেন, মানে 22, 23, 24, 22 তারিখে তো সকাল 6:10 থেকে অম্বুবাচী লেগে যাচ্ছে, তাহলে শনিবার দিন, রোববার থেকে তো অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে, শনিবার দিন বাড়ির ঠাকুরগুলোকে ঢেকে দিন, শনিবার রাত্রে পুজো করার পরে। তারপরে ওই অম্বুবাচী 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 3 দিন, বা অথবা অম্বুবাচীতে 3 দিন, 22, 23, 24, 25 তারিখ তো ছেড়েই যাচ্ছে সকালবেলা, এই 3 দিন, অথবা যে কোনো অম্বুবাচীর একদিন একটা আটার প্রদীপ তৈরি করুন, কালো সুতো দিয়ে প্রদীপের সলতে তৈরি করুন, কালো সুতো দিয়ে প্রদীপের সলতে একটা আটার প্রদীপ তৈরি করুন, কালো সুতো দিয়ে প্রদীপের সলতে তৈরি করুন, দুটো সলতে, একটা মুখের দিকে থাকে, একটা পেটের দিকে থাকে, তার মধ্যে সর্ষের তেল দিন, আর 2টো শুকনো লাল লঙ্কা বোটা সমেত ওই প্রদীপের মধ্যে ফেলে দিন, দিয়ে ওই প্রদীপটা এই অম্বুবাচী চলাকালীন রাত্রে এই প্রদীপটাকে জ্বালাবেন, ঠাকুর ঘরে হোক বা গৃহে হোক। অম্বুবাচীতে আটার প্রদীপ কালো সুতো দিয়ে প্রদীপের সলতে করে যদি সর্ষের তেল দিয়ে এবং শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 2টো, 3 দিন যদি পারেন 3 দিনই করবেন, সব বাধা দূর হয়। অম্বুবাচী তিথিটাই একটা মোক্ষম তিথি, সমস্ত তান্ত্রিকেরা পড়ে থাকে এই অম্বুবাচী তিথির জন্য। সমস্ত ধরনের বড় বড় তান্ত্রিক সাধনা, যে কোনো শক্তি সাধনা, অম্বুবাচীতে হাজার হাজার লাখ লাখ তান্ত্রিক পড়ে থাকে কামাখ্যায় এবং অন্যান্য জায়গাতেও। তো অম্বুবাচী হচ্ছে খুব মোক্ষম তিথি। এই আটার প্রদীপ জ্বালালে, যে উপায় বললাম, সমস্ত ধরনের বাধা বিপত্তি, দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় অম্বুবাচীতে। 3 দিন পারলে 3 দিন করবেন, নাহলে 1 দিন করবেন। আমি আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শতদীপা বারিক কথা বলছি, মধ্যমগ্রাম থেকে। আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার আপনাকে। বলুন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার এক বন্ধু গেছিল আর কি, চাকরির জন্য আর কি, ওর চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বেশ। আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। আমার বোনের নাম সপ্তশিখা বারিক। তোমার নাম কি? শতদীপা বারিক। শতদীপা? শতদীপা। শতদীপার সপ্তশিখা?
হ্যাঁ বাবা দুটোই দীপ প্রদীপ এইসব নিয়ে। যাই হোক, বলো ডেট অফ বার্থ। বোনের এটা বার্থ ও বোনের ডেট অফ বার্থ হচ্ছে 4th অক্টোবর 2000। 4th অক্টোবর 2000। সময় বলো। সন্ধ্যে 7:40। সন্ধ্যে 7:40। 1 মিনিট, সন্ধ্যে 7:40। জন্মস্থান বলো। কলকাতা। জন্মস্থান কলকাতা। তোমার বোনের যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার বুধবার, এটা বৃষ লগ্ন, ধনু রাশির ছক, জন্ম নক্ষত্র মূলা নক্ষত্র। ধনু রাশির কিন্তু এখন কি বলে সময়টা ভালো নয়, এমনি শনির ঢাইয়া চলছে ধনু রাশি যাদেরই, আর 2 বছর এখনো শনির ঢাইয়া চলবে। লগ্নে বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ রয়েছে। পড়াশোনা মোটামুটি একটা হবে, খুব একটা ভালো হবে না, ঠিক আছে, মোটামুটি ওই ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে পারে। দ্বিতীয় রাহু, কি বলছো বলো। ও গ্র্যাজুয়েশন করেছে। হ্যাঁ মোটামুটি রেজাল্ট, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ বলো, কি জানতে চাইছো। আমি জানতে চাই যে মানে ওদের গ্র্যাজুয়েশন করেছে, এবার এরপরে কম্পিটিটিভ এক্সামস এর জন্য আর কি পড়ছে, এবার কোন লাইনে গেলে আর কি ওর ভালো হবে আর কি সেটা জানার জন্য ফোন করেছি। প্রাইভেট সেক্টরে চাকরি হবে, গভর্নমেন্ট সেক্টরে হবে না, সেই দিকেই চেষ্টা করতে হবে, ঠিক আছে। শুনতে থাকুন। মধ্যমগ্রাম থেকে ফোন করেছেন, বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদা চেম্বার রয়েছে। 8584038640 যাচ্ছে বারাসাতের জন্য বুকিং নাম্বার। আপনি চাইলে বোনকে নিয়ে সেখানে যোগাযোগ করুন। ছোট ছোট করে আজকে প্রেডিকশন বলছি, আজকে এক গাদা প্রেডিকশনে ভেনাচ্ছি না, আচ্ছা শুনি, মানে বলাটা আর হবে না, হবে না, ছোট ছোট করে বলছি। তো যাই হোক, এইটা দেখতাম আমাদের বাড়িতে, এই যে প্রদীপটা এটা হতো, এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে অম্বুবাচীতে ছেড়ে যাওয়ার পরে না, এই যে লাল কাপড় যেটা আপনি দিয়ে ঠাকুরগুলোকে একটু ঢাকবেন, মুখটা ঢাকবেন, আর মেটে সিঁদুর যেটা ঠাকুরকে একটু ছেটাতে হয়। আবার আমার বাড়িতে দেখতাম অম্বুবাচীর দিনে মানত করে একটা নারকেল, গোটা নারকেলকে ওই ঠাকুরের যেখানে অম্বুবাচীতে ঠাকুর স্ত্রী ঠাকুরগুলোকে ধরতে নেই, পুজো চলবে, নিত্য পূজা চলবে, তুমি দূর থেকে ফুল দাও, জল দাও, প্রসাদ দাও, চলবে, কিন্তু তোমাকে স্পর্শ করতে নেই অম্বুবাচী চলাকালীন। দেখলাম নারকেল বাড়িতে, আমাদের বাড়িতে একটা নারকেল দিয়ে দিত, তার মধ্যে একটা সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিত, তার মধ্যে একটু আতপ চাল দিয়ে মনোবাঞ্ছা জানাতো। সেই নারকেলটা আবার অম্বুবাচী কেটে গেলে আমি দেখতাম জলে ভাসিয়ে দিত। এতে বাড়িতে কিন্তু প্রভূত উন্নতি হয়, এটাও করতে পারেন। অথবা এই যে লাল কাপড় যেটা দিয়ে অম্বুবাচীতে আপনি বাঁধলেন, তার একটু টুকরো ছিঁড়ে নিয়ে আর তার মধ্যে একটু মেটে সিঁদুর দিয়ে একটা রূপোর কয়েন বা একটু রূপোর টুকরো বেঁধে নিয়ে অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে আপনার যে দরজা রয়েছে, বাড়ির যে কোনো দরজা, তার মাথার উপরে যদি আঁকশি থাকে বা কোনো জায়গায় টাঙিয়ে দিন, বা যে ব্যবসার জায়গায় টাঙিয়ে দিন, দেখবেন আর্থিক উন্নতি হবে। যাদের ব্যবসায় মন্দা চলছে, ব্যবসা ভালো যাচ্ছে না, আর্থিক দুর্ভাগ্য রয়েছে, ভালো চাকরি বাকরি হচ্ছে না, এই কাপড়টা, যে লাল কাপড়টা ব্যবহার করলেন, বাকি কাপড়গুলো ফেলে দিন, এই কাপড় আর ব্যবহার করবেন না। হ্যাঁ, একটুখানি টুকরো নিয়ে জলে ভাসিয়ে দিন বাকি কাপড়গুলো, একটুখানি টুকরো নিয়ে একটু মেটে সিঁদুর দিলাম আর দিলাম, কি বলে, আতপ চাল, মেটে সিঁদুর আর রূপোর যে কোনো টুকরো দিয়ে মাথায় অম্বুবাচী কেটে গেলে বেঁধে দিতে হবে। অম্বুবাচী ছেড়ে গেলে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে দিতে হবে, জল দিয়ে, জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আমাদের বাড়িতে প্রত্যেকটা ঠাকুরের অম্বুবাচী হয়ে যাওয়ার পরে বস্ত্রগুলো খোলা হয়, খুলে স্নান করানো হয়, পঞ্চামৃত অভিষেক করা হয়। মা তারা, ত্রিপুরা সুন্দরী আমার বাড়িতে রয়েছে, মা কালী রয়েছে আমার বাড়িতে, সব দেবতা দেবীগুলোকে আমরা পঞ্চামৃতে স্নান করাই। তারপরে আবার নতুন বস্ত্র পরিয়ে আম দুধ দিয়ে পুজো দিতে হয়। আচ্ছা, অম্বুবাচী ছেড়ে যাওয়ার সময় আম দুধ দিয়ে পুজো দিতে হয়, কেন অম্বুবাচীতে আম দুধ দিয়ে পুজো দিলে অম্বুবাচী প্রতিদিনই দেওয়া যেতে পারে, অথবা ছেড়ে যাওয়ার দিনে। সর্প ভয়, সর্প দোষ, শত্রুতা এগুলো নাশ হয় অম্বুবাচীর শেষে আম দুধ দিয়ে যদি পুজো দেওয়া যায়, সেই দিনকে শত্রুতা নাশ হয়। আর একটা জিনিস, এই অম্বুবাচীর সময়ে যদি বাচ্চারা ভয় পায়, সেই বাচ্চাদের যদি মাথার তলায় একটু ফিটকিরি, কালো সর্ষে আর রসুনের কোয়া, এগুলো যদি রাখা যায়, কোনো একটা 1 বছর থাকবে। কোনো বাচ্চা যদি খুব ভোগে, কোনো বাচ্চা যদি খুব অসুস্থতায় ভোগে, কোনো তার বা স্বপ্ন দোষ যদি কারোর থাকে, সব মাঝে মাঝে রাত্রে ঘুমের মধ্যে চমকে ওঠে, কারণ বাচ্চাদের এগুলো একটা প্রবলেম রয়েছে, বা খেতে খেতে বমি করে ফেলে খুব বেশি, এই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হয়। আমি দেখেছি অম্বুবাচীর সময় চলাকালীন লজ্জাবতী গাছ, যে গাছকে হাত দিলে পাতাগুলো কুঁকড়ে যায়, এই লজ্জাবতী গাছের মূল যদি এনে বাড়িতে রাখা যায়, সেই বাড়িতে প্রভূত উন্নতি হয়। অম্বুবাচী চলাকালীনই করতে হবে। 22শে জুন অম্বুবাচী সকাল 6:10 থেকে শুরু, আর 25শে জুন 2025 অম্বুবাচী কিন্তু সকাল 8:10 শেষ। তো এইগুলো হচ্ছে উপাচার, এগুলো যদি আমরা করতে পারি। আর আমি বলবো, দেখুন আমার গোপাল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে কামাখ্যা স্তোত্র রয়েছে,
এই স্তোত্রটা আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে পুরো স্তোত্রটা আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে। তো এটা দেখাতে বলবো একটুখানি। এই কামাখ্যা স্তোত্র অম্বুবাচীতে পাঠ করা যেতে পারে। अथ कामाख्या स्तोत्र। ओम जय कामेशी चामुंडी जय भूतपहारिणी जय सर्वगते देवी कामेश्वरी नमस्तुते। विश्वमूर्ते शुभे शुद्धे विरूपाक्षी त्रिलोचने भीमरूपे शिवे विद्ये कामेश्वरी नमस्तुते। माला जय जय जम्बे भूताक्षी खोहिते खये महामाया महेशानी कामेश्वरी नमस्तुते। হ্যাঁ, এইটা দেখালাম আমি, একটুখানি দেখালাম। আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা এই মন্ত্র পুরোটা দেওয়া রয়েছে। আমি আজকে কমেন্ট সেকশনে পুরো মন্ত্রটা বাংলাতেও লিখে দেবো। মানে কামাখ্যার এই যখন অম্বুবাচী চলাকালীন কামাখ্যার প্রণাম মন্ত্র কি? কামাখ্যে বড়দে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতাং মাতর যোনি মুদ্রা নমস্তুতে। কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাং দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। আর যে মন্ত্র এই অম্বুবাচীর সময় পাঠ করলে 108 বার করে জপ করলে প্রতিদিন খুব শুভ ফল লাভ হয়, সেটা হচ্ছে কামাখ্যার মেন যে মূল বীজ মন্ত্র ক্রিং 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 হুং হুং স্ত্রিং স্ত্রিং কামাখ্যে প্রসিদ্ধ স্ত্রিং স্ত্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। 3 বার ক্রিং আছে, 2 বার হুং আছে, 2 বার স্ত্রিং আছে, তারপরে 2 বার স্ত্রিং, 2 বার হুং আর 3 বার ক্রিং। মন্ত্রটা বারবার শুনে দেবেন। রাশিফল সে সময় চলে যাচ্ছে, একটু বলে দিই। সামনের সপ্তাহে কেমন? মেষ, কর্মে সাফল্য, ব্যবসায়িক সমস্যা মিটবে, উপার্জন বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তির যোগ। বৃষ, কর্মস্থলে বিবাদ বিতর্কের অবসান, আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ, দীর্ঘদিনের আটকে থাকা কাজে সফলতা আসবে। মিথুন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ব্যবসায় লোকসান, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে। কর্কট, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কিছুটা ভালো হলেও আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সিংহ, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ভাগ্যোন্নতিতে বাধা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা, হতাশা বৃদ্ধি, শরীর ভোগাবে। কন্যার ক্ষেত্রে আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, শিল্পী, ডাক্তার, উকিলদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, সন্তানের আচরণের দুশ্চিন্তা বৃদ্ধি, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ। তুলা, সহকর্মীদের শত্রুতায় কর্মে ক্ষতি, প্রশাসনিক কর্মচারীদের প্রমোশন ও শুভ বদলির যোগ রয়েছে। পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা ভোগাবে, আইনি জটিলতা বা মোকদ্দমায় ক্ষতি। বৃশ্চিক, কর্মে উন্নতি, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ, আয় উপার্জন বৃদ্ধি পাবে, নতুন কর্মের সন্ধান আসতে পারে। ধনু, কর্মস্থলে বিপত্তি, ঝামেলা জঞ্জাটে জড়িয়ে পড়তে পারেন, কর্মে অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্ব বৃদ্ধি সত্ত্বেও স্বীকৃতি পাবেন না, মধ্যভাগের পর থেকে আয় বৃদ্ধি। মকর, কর্মে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে, উপার্জন বৃদ্ধি, আগুন থেকে বিপত্তি, আঘাতপ্রাপ্তির যোগ। কুম্ভ, পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে শত্রুতা, কলহ দেখা দেবে, কর্মে বাধা, সপ্তাহের শেষ ভাগে ভালো কোনো সুযোগ আসতে পারে, আর্থিক সমস্যা কিছুটা মিটবে। মীন, কর্মক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, প্রতিযোগিতামূলক বিষয়ে মনোমত ফলের অভাব, শরীর ভোগাবে। এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল। আর এখন এই রথযাত্রা পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্খ, দেখুন এটাকে বলা হয় লক্ষ্মী শঙ্খ। হ্যাঁ, এই শঙ্খটা প্রত্যেকটা চেম্বারে এটা কিন্তু স্ট্যান্ড সমেত উপহার দেওয়া হচ্ছে, এবং এটা বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করবেন তার কিন্তু একটা লিখিত পিডিএফ সেটাও কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হচ্ছে। এইটা রথ পর্যন্ত কিন্তু দেওয়া হবে। বেশ, আজকের পর্ব যেহেতু সময় একদম শেষ, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম, অম্বুবাচী সামনেই আসছে, একদম সামনের রবিবার, এবং সেই বিষয়গুলো আপনারা সেইভাবেই পালন করুন। আরও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পর্ব শেষ করতে হচ্ছে, দাদাকে ধন্যবাদ জানাবো, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আগামী পর্বে নজর রাখুন আর সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।